যার ব্যাপার সরাসরি সম্পৃক্ত রয়েছে বাংলাদেশ নামের এই রাষ্ট্রের জন্মের সাথে। সুতরাং বাংলাদেশ নামক এই দেশটা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যার হাত ধরে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল, তার জন্মে বগুড়ায়। এটা অনেক বড় গৌরবের একটা বিষয়। আমরা জানি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন নির্বাচিত হয়ে, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ওনারা এই বগুড়া ভোট পেয়েছিলেন। ভবিষ্যতেও যখন বাংলাদেশে ইনশাআল্লাহ গণতান্ত্রিক পথযাত্রা শেষে আবার একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ ফেরত পাবো, সেখানেও প্রধানমন্ত্রী হবেন আমাদের বগুড়ারই কৃতি সন্তান, আমাদের নেতা জনাব তারেক রহমান। তার মানে বগুড়ার বিশেষত্ব হচ্ছে আপনারা যাকে ভোট দেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যখনই ভোটের সুযোগ হয়, দেশের যিনি প্রধান হবে, সরকারের যিনি প্রধান হবে, তার ভাগ্য কিন্তু আপনারাই নির্ধারণ করে দেন। এবং প্রতিবার প্রমাণিত হয়েছে এটা সবসময় ধানের শীষের বিজয়। আমরা মনে করি সারা বাংলাদেশে ধানের শীষের সবচাইতে করে যারা বড় স্ট্রং হোল্ড ঘাঁটি, সেটা বিএনপি। সেটা কোথায়? এই বগুড়াতে। আমরা কি সবাই একমত? আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ যখন সামনেও ভোট হবে, বগুড়াতে আমরা বিপুলভাবে প্রত্যেকটা আসনে বিজয়ী হয়ে জিয়া পরিবারের যে বহু দশকের আস্থার জায়গা, সেটাকে সুনির্ধারিত করব। আজকে আমাদের যে আলোচনা সেটা কি? সেটা হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে। এটার সাথে কিন্তু সরাসরি জিয়া পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, কারণ এর সাথে সম্পৃক্ততা রয়েছে শহীদ জিয়ার 19 দফার, দেশনেত্রীর ভিশন 2030 এবং জনাব তারেক রহমানের 27 দফা এবং 31 দফার। আমরা যদি দেখি এখানে 3টা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে: রাষ্ট্র কাঠামো, মেরামত, 31 দফা। প্রথমে আমাদের বুঝতে হবে তাহলে রাষ্ট্র কাঠামো বলতে আমরা কি বুঝি, তারপরে আমাদের যেটা বুঝতে হবে যেটা কেন মেরামত করা প্রয়োজন, এবং তারপরে বুঝতে হবে 31 দফার মাধ্যমে কিভাবে আমরা এই মেরামতটা শেষ করতে পারি। রাষ্ট্র কাঠামো বলতে আমরা আসলে বুঝি একটা দেশের সরকার, সেটা বিএনপির মতো নির্বাচিত হতে পারে, আওয়ামী লীগের মতো অনির্বাচিত হতে পারে। সেই সরকার আমরা ইতিপূর্বে যেভাবে দেখেছি ধানের শীষের বৈধ সরকারও হতে পারে, আবার নৌকার অবৈধ সরকারও হতে পারে। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদ হোক আর গণতান্ত্রিক সরকার হোক, দেশটা চালানোর জন্য কতগুলো প্রতিষ্ঠানের উপর তাদের নির্ভর করতে হয়। সেটা একেবারে সচিবালয় যেমন রয়েছে, তেমনি ভাবে এখানে ইউএনও, একদম ডিস্ট্রিক্ট পর্যায়ে যেসব অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন রয়েছে সরকারের, সেগুলো রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে পুলিশ, র্যাব, বিজিবি রয়েছে। একইভাবে বিচার বিভাগ, অর্থাৎ দেশের যত কোর্ট, আইন আদালত আছে সবকিছু, যত সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে, সবকিছু মিলিয়ে কিন্তু একটা দেশের রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে, যার মাঝে আবার একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে নির্বাচন কমিশন। অর্থাৎ দেশটাকে চালানোর জন্য যতগুলো প্রতিষ্ঠানের উপর একটা দেশের সরকার নির্ভর করে থাকে, সেই সবকিছু মিলিয়ে গড়ে ওঠে একটা রাষ্ট্র কাঠামো। এই রাষ্ট্র কাঠামো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যখন হয়, তখন হয় নিরপেক্ষ। সেই রাষ্ট্র কাঠামোর মূল দায়িত্ব কি? পুলিশ বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যেসব অনুষঙ্গ আছে সেগুলোর কথা বলেন, প্রশাসনের কথা বলেন, বিচার বিভাগের কথা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের জবাবদিহিতা জনগণের কাছে। জনগণের যে আশা, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে সমস্যা, সেটাকে যেন ঠিকমতো তারা সেই সমাধানটা দিতে পারে, সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোর মূল দায়িত্ব। যখন একটা দেশে গণতান্ত্রিক সরকার থাকে না, তার মানে কি? তাদের জনগণের সমর্থন নাই। তার মানে জনগণের প্রতি দায়বদ্ধ কোনো রাষ্ট্র ব্যবস্থা তাদের প্রয়োজন হয় না। যেহেতু জনগণের উপর তাদের ক্ষমতা নির্ভর করে না, তারা ক্ষমতার জন্য ভর করে কি? এই রাষ্ট্র কাঠামোর বিভিন্ন অনুষঙ্গের উপরে। তখন তারা পুলিশের উপর ভর করে, তখন তারা বিচার বিভাগের উপর ভর করে, তখন তারা ওসি, ডিসি, ইউনিয়নের উপর ভর করে। মূল উদ্দেশ্য কি? জনগণের থেকে অধিকারটা কেড়ে নেবে, জনগণের থেকে স্বাধীনতাটা কেড়ে নেবে, কেড়ে নিয়ে তাদের নিজেদের মতন দলীয় একটা অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত করবে, তাই না? আমরা কি দেখেছি না গত 16 বছরে পুলিশ, র্যাব, বিজিবি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, থানায় থানায়, পাড়ায় পাড়ায় যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোতে তারা দলীয়করণ করেছে। সেখানে কোনো নির্দলীয় লোক ঢুকতে পারে নাই। তাদের একটাই পরিচয়, তারা আওয়ামী লীগের লোক। তখন তারা কি করলো? আওয়ামী লীগের লোক যেহেতু তারা বসিয়েছে, দেশের সাধারণ জনগণের যে অধিকার ছিল, যে স্বাধীনতা ছিল, সেটা তারা লুট করে ফেলেছে। তাহলে সরকারের ক্ষমতার উৎস জনগণ না, সরকারের ক্ষমতার উৎস রাষ্ট্র কাঠামো। আর আমরা যারা বিএনপি করি, আমরা বিশ্বাস করি জনগণের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এটাই একটা গণতান্ত্রিক দল আর একটা ফ্যাসিবাদের দলের ভিতর মূল পার্থক্য। এই যে গত 16 বছরের রাষ্ট্র কাঠামো, অর্থাৎ আমরা যখন থানায় গিয়েছি, আমরা যখন কোর্টে গিয়েছি, আমরা কি সেখানে বিচার পেয়েছি? আমাদের কি স্বাধীনতা ছিল? আমাদের কি অধিকার ছিল? তার মানে কি? তার মানে পুরো রাষ্ট্র কাঠামোটাকে ফ্যাসিবাদের দোষরে বানিয়ে ফেলানো হয়েছিল। এই যে ফ্যাসিবাদের দোষর হয়ে গেল পুরো রাষ্ট্র কাঠামো, তার মানে কি আমাদের যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, এটাকে মেরামত করতে হবে। আপনারা কি একমত যে মেরামত করা প্রয়োজন?
এই যে মেরামতটা করব, সেটার জন্য আমাদের নিজেদের পলিসি লাগবে। আমরা কিভাবে পুলিশটাকে ঢেলে সাজাবো, আমরা কিভাবে ভেঙে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠিক করব, আমরা কিভাবে কৃষি ব্যবস্থাপনাকে নতুনভাবে ঢেলে সাজাবো, এর জন্যই কিন্তু 31 দফা দেওয়া হয়েছে। এই 31 দফার মূল ভিত্তি কি? এই 31 দফার মূল ভিত্তি বিএনপির হয়ে ইতিপূর্বে যারা দেশ চালিয়েছিলেন, যারা নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারা কিভাবে দেশ চালিয়েছিলেন সেগুলোকে আমরা আদর্শ হিসাবে ধারণ করে সেই আদর্শটাতেই ইনশাল্লাহ ভবিষ্যতে যখন জনগণের ভোটে নির্বাচিত আসবো, আমরা নতুন করে বাস্তবায়ন করব। আজকের বাংলাদেশে সংস্কার একটা অনেক বড় শব্দ। অনেকে বলছে যে বিএনপি সংস্কার চায় না। আপনারা কি জানেন বাংলাদেশের ইতিহাসে সবার আগে সংস্কার কে করেছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা সঠিক বলেছেন। উনি যখন রাষ্ট্র পরিচালনায় আসে, তার আগে দেশ ছিল কি? একটা বাকশালী দেশ, সেখানে বাকশাল ছিল। তখন কিন্তু বাংলাদেশকে কেউ গণতান্ত্রিক দেশ বলতো না। আজকে যে আমরা বলি গণতান্ত্রিক বাংলাদেশ, এটা কার কারণে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। কারণ উনি বহুদলীয় গণতন্ত্র শুরু করেছিলেন। আজকে আমরা বাংলাদেশকে বলি একটা সংসদীয় গণতন্ত্র, এটা কার কারণে? রাইট, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ উনি এরশাদের স্বৈর শাসনের পরে সংসদীয় গণতন্ত্র শুরু করেছেন। তার মানে আজকে আমাদের বাংলাদেশে যে প্রধান পরিচয়, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ হতে চাই, সেটা হয়েছে বিএনপির কারণে। বিএনপি বাকশালের পরে প্রথমে বহুদলীয় গণতন্ত্র শুরু করেছিল এবং তারপর স্বৈর শাসনের পরে আমরা সংসদীয় গণতন্ত্র পেয়েছিলাম দেশনেত্রীর কল্যাণে। এবং আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদের পরেও গণতান্ত্রিক বাংলাদেশে ইনশাল্লাহ আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবেন কে? আমাদের নেতা জনাব তারেক রহমান। তার মানে বাংলাদেশে যতবার গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে, মানুষের অধিকার এবং স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। এটাই সবচেয়ে বড় রাষ্ট্রীয় সংস্কার। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের দায়িত্ব পান, তখন আমাদের ফরেন পলিসি কি ছিল? একদম সোভিয়েত ইউনিয়ন আর ভারতের ভিতর ঢুকে গিয়েছিল। বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের কোনো সম্পর্ক ছিল না, যুক্তরাজ্যের বা ইউরোপের কোনো সম্পর্ক ছিল না। সেখান থেকে বের করে এনে শহীদ জিয়া বাংলাদেশের ফরেন পলিসিটাকে এমনভাবে ঢেলে সাজালেন যে আমাদের মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক হলো, ইউরোপ আমেরিকার সাথে সম্পর্ক হলো। তার মানে আমাদের যে ফরেন পলিসি, সেটা সারা পৃথিবীর সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করে দিল। এটাই ছিল কিন্তু বাংলাদেশের ফরেন পলিসির সবচেয়ে বড় সংস্কার। সেটার ফলে কি ঘটলো? যে বাংলাদেশের অর্থনীতি যেটা সবচেয়ে বড় দুটা ভিত্তি রয়েছে, একটা হচ্ছে বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি, অর্থাৎ বিদেশে আমরা বাংলাদেশ থেকে আমাদের যুবকদের, তরুণদের পাঠাচ্ছি। আর একটা হচ্ছে বিদেশে বাংলাদেশ থেকে গার্মেন্ট রপ্তানি, যার মাধ্যমে আমরা বিদেশে থেকে প্রচুর ডলার বাংলাদেশে আনি, আবার বাংলাদেশে প্রচুর কর্মসংস্থান তৈরি করি। এই দুটো জিনিসই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু করা হয়েছিল। দুঃখজনক হলো আজকে এত বছরও আওয়ামী লীগ 16 বছর টানা ক্ষমতা আঁকড়ে ছিল, কিন্তু তারা একটা নতুন ইন্ডাস্ট্রি বা নতুন সেক্টর তৈরি করতে পারে নাই। শহীদ জিয়া যে অর্থনৈতিক সংস্কার ছিল, সেই দুটার উপর দাঁড় করে আমাদের যে দুটো মৌলিক ভিত্তি, বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি, বাংলাদেশ থেকে বিদেশে গার্মেন্ট রপ্তানি, এটাই কিন্তু আজও বাংলাদেশের অর্থনীতির মৌলিক ভিত্তি হিসাবে রয়ে গেছে। আমরা দেখেছি কি যে শহীদ জিয়ার সময় খাল খনন কর্মসূচি করা হয়েছিল। দেশনেত্রীর সময় সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ একটা বিশাল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এগুলোই কিন্তু ছিল সবচাইতে বড় এনভায়রনমেন্টাল বা পরিবেশগত সংস্কার। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা কি দেখেছি যে দেশনেত্রীর সময় ক্লাস 10 পর্যন্ত মেয়েদের শিক্ষাকে বাধ্যতামূলক করে ফ্রি করে দেওয়া হয়েছিল। ক্লাস 5 পর্যন্ত সারা বাংলাদেশে সবার জন্য শিক্ষা ফ্রি করে দেওয়া হয়েছিল। ফুড ফর এডুকেশন, তার মানে কি পড়াশোনা করলে বাচ্চারা খাদ্য পাবে, এর মাধ্যমে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষাকে একটা অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। বাংলাদেশে কখন আগে প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না। দেশনেত্রীর সময় প্রাইভেট ইউনিভার্সিটি শুরু হয় প্রথমবারের মতন। আমরা দেখেছি ওনার সময় বাংলাদেশে গ্রেডিং সিস্টেম শুরু হয়। বাংলাদেশে ওপেন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রত্যেকটা কিন্তু বিএনপি সরকারের সময় করা হয়েছে। এগুলোই ছিল সবচেয়ে বড় শিক্ষা সংস্কার। আমরা দেখেছি স্বাস্থ্যের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র শুরু করা, বাংলাদেশে বিভিন্ন বিদেশের দেশ থেকে গভর্নমেন্ট ফান্ডিং এর মাধ্যমে স্বাস্থ্যের জন্য অবকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ ভালো হেলথ কমপ্লেক্স তৈরি করা, বিদেশ থেকে টেকনিশিয়ান নিয়ে আসা, ওইভাবে ইকুইপমেন্ট নিয়ে আসা টেস্টিং এর জন্য, যেন জেলা পর্যন্ত পক্ষে একটা করে স্বাস্থ্যকেন্দ্র থাকে। এই প্রত্যেকটা কিন্তু বিএনপি সরকারের সময় করা হয়েছিল, যেগুলো ছিল স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় সংস্কার। আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় গ্রাম সরকার তৈরি করা হয়েছিল। আমরা দেখেছি সেখানে গ্রাম পুলিশের ব্যবস্থা করা হয়েছিল। দেশনেত্রীর সময় দুদক ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেই দুদক কি করেছে সত্যিকার অর্থে যার যে রাজনৈতিক পরিচয় হোক না কেন তার উঠে বাংলাদেশে সত্যি দুর্নীতি দমন করতে চেয়েছিল। কোস্টগার্ড করা হয়েছে বিএনপির সময়। এ ধরনের অনেক কিছু ইন্ট্রোডিউস করা হয়েছে বা প্রতিষ্ঠা করা হয়েছে, যার প্রত্যেকটা ছিল সেই সময় সেই সরকার অধীনে সবচাইতে বড় সংস্কার। সেই সংস্কারগুলো কি সফল হয়েছিল? সফল হয়েছিল বলে কিন্তু
আজকে আমরা যে বাংলাদেশে আছি, আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থা দেখি, আমরা যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থা দেখি, এর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিএনপির বিভিন্ন সময়ে নির্বাচিত যে সরকারগুলো রয়েছে সেই সরকারের অর্জনগুলোর উপর ভিত্তি করেই আমরা বলতে পারি যে আমরা বাংলাদেশে রয়েছে আমাদের এই ব্যবস্থার ভিতরে আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গত 16 বছরে ফ্যাসিবাদের পরও যে বাংলাদেশ মোটামুটি একটা রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে রয়েছে, তার মূল কারণ বিএনপির পূর্ববর্তী সময়ে নেওয়া এই সংস্কার পলিসিগুলো। এই প্রত্যেকটা সংস্কার সফল হয়েছিল একটা কারণে, এই সংস্কারগুলো ছিল জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকার দ্বারা, যে সরকারের জনগণের সাথে সম্পৃক্ততা ছিল। তার মানে যে কোনো সংস্কার যদি সফল হতে হয়, তার সবচাইতে বড় ভিত্তি কি? এটা একটা জনসম্পৃক্ত সরকারের হতে হবে, যে সরকার জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, জনগণের সমস্যার সমাধানের মাধ্যমে সেই সংস্কার কাজটা করতে পারে। তার মানে যে কোনো সংস্কারের মৌলিক ভিত্তি হচ্ছে জনগণের ম্যান্ডেট। আপনারা কি একমত? কোন ম্যান্ডেট ছাড়া কি একটা সরকার একটা সংবিধান ধরতে পারে? কখনোই পারবে না। তার মানে আমরা যখনই একটা সংস্কারের কথা বলবো, আমাদের মাথায় রাখতে হবে এই সংস্কারটা কে করবে। এই সংস্কারটা করবে একটা নির্বাচিত সরকার, যেই সরকার একটা স্বচ্ছতার মাধ্যমে দেশের জনগণের ভোটে আসবে এবং দেশের জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তার মানে আমরা যে সংস্কারের কথা বলছি, সেই সংস্কারের ভিতর প্রধান যে বিষয় সেটা মনে রাখতে হবে, একমাত্র জনগণের ভোটে যারা নির্বাচিত, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবে, তারাই সরকারের থেকে এই সংস্কার কাজটা শেষ করতে পারবে। আপনারা এর সাথে একমত? আচ্ছা, তাহলে আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। ইতিপূর্বে যারা আছেন, আমাদের হাসনাত ভাই বলেছেন, ইতিপূর্বে মুস্তাফিজ ভাই বলেছেন যে সংস্কারটা বিএনপি কিন্তু অনেক আগে থেকে করছে, তাই না? 2016 সালে প্রথমবারের মতন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিলেন। এটা কিন্তু ছিল বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কারের প্রথম ঘোষণা। আপনারা চিন্তা করেন, আজ থেকে 8 বছর আগে তখনও কেউ জানতো না যে ফ্যাসিবাদ শেখ হাসিনা কবে পালিয়ে চলে যাবে। তখন কিন্তু সংস্কারের কথা বিএনপি বলেছিল। তারপর 2022 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রথমে 27 দফা দেন, পরবর্তীতে গত বছর 31 দফা দেন। তখনও কিন্তু এই ফ্যাসিবাদের দোসরেরা ছিল, তখনও রাষ্ট্র ক্ষমতা শেখ হাসিনা ছিল। কিন্তু আজকে যারা সরকারে রয়েছে, তারা তখন কি একবারও সংস্কারের কথা বলেছিল? তারা কি জানতো যে সরকারে তারা আসবে? তারা তো জানতোই না। হুট করে তারা এসে সরকারের দায়িত্ব নিল 5 আগস্ট। এই সরকারের সাথে যারা রয়েছে, তাদের মাঝে একজন লোক নাই যে 5 আগস্টের আগে একবারের জন্য বলেছে যে তারা কোন রকম সংস্কার চায়। 5 আগস্টে শেখ হাসিনার পতন হয়েছে, তাদের সরকার কি 5 তারিখে হয়েছে? হয় নাই। তাদের সরকার হয়েছে কবে? 8 আগস্ট। অর্থাৎ এখন যারা সংস্কারের কথা বলছে, তাদের কেউ রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগে বা ক্ষমতা আসার আগে 8 আগস্টের আগে একবারও বলে নাই। বলেছে কারা? বলেছে বিএনপি। বলেছে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সামিল সব রাজনৈতিক দল। এখন তারা যখন সংস্কারের কথা বলে, তাদের সংস্কারের ভিত্তি কি? তাদের সংস্কারের ভিত্তি হচ্ছে আমাদেরই দেওয়া 31 দফা। তাদের কিন্তু কোনো বাস্তবসম্মত বা যৌক্তিক নতুন কোনো দফা দাবি নাই। যেগুলো আছে সেগুলো কিছু অবাস্তব দাবি আছে, সেটা মূল উদ্দেশ্য বিএনপিকে চাপে রাখা, অ্যাকচুয়ালি এগুলো বাস্তবায়ন করা না। তো আমাদের দেওয়া 31 দফার আলোকেই যদি তারা করে, তাহলে তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এই জায়গায় যে আমরা সুনির্দিষ্ট ভাবে বলছি অনেকগুলো সংস্কার কমিশন থাকতে পারে, সংস্কারের জন্য অনেক প্রস্তাবনা থাকতে পারে, কিন্তু এর ভেতরে শুধুমাত্র ততটুকু সংস্কারই অন্তর্বর্তী সরকার করবে যতটুকু তাদের যেটা মূল দায়িত্ব, একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা তার সাথে জড়িত। এর বাইরে বাকিটা তারা প্রস্তাবনা আকারে রেখে দিবে, পরবর্তীতে একটা নির্বাচিত সরকার এসে সেটা বাস্তবায়ন করবে। একটা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কার মূলত 4টা ক্ষেত্রে হয়। একটা হচ্ছে বিচার বিভাগ, একটা জনপ্রশাসন, একটা আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা নির্বাচন কমিশন। সুতরাং এই যে 4টা বিষয় আছে, তার মানে কি? খুব সহজ ভাষা বললে কোর্ট কাছারি, আমাদের যে জনপ্রশাসন বলতে বিভিন্ন অধিদপ্তর, মন্ত্রণালয়, সচিবালয়, নির্বাচন কমিশন এবং পুলিশ, র্যাব, বিজিবি, এই টাইপের জিনিস যেগুলো আছে, যেগুলো একটা নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত, ওই ক্ষেত্রে যদি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, সেই সংস্কারগুলা তারা শেষ করে নির্বাচন দিয়ে দিবে। বাকি যা কিছু সংস্কার সেগুলো তারা প্রস্তাবনা রাখবে, জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে তারা সেটা প্রতিপালন করবে। যেহেতু বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল আমরা বিএনপি, সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল আমরা বিএনপি, আমরা বিশ্বাস করি আমাদের 31 দফার আলোকেই যেহেতু তারা সংস্কার প্রস্তাবনা দিচ্ছে, জনগণের ভোটে নির্বাচিত এসে আমরা ইনশাআল্লাহ আমাদের ম্যানিফেস্টো মোতাবেক জনগণের প্রতি যে আমাদের কমিটমেন্ট বা দায়বদ্ধতা থাকবে, তার আলোকে 31 দফার বাকি সবকিছু প্রতিপালন করব। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে এখন আসলে আমরা দেখি 31 দফার ভিতর কি আছে। আমরা ইতিপূর্বে বলেছি 31 দফার মূল ভিত্তি কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা,
দেশনেত্রীর ভিশন 2030 এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের 27 দফা, অর্থাৎ বাংলাদেশে বিএনপি যতবার নির্বাচিত হয়ে এসেছে আমাদের যতগুলো অর্জন রয়েছে সেই টোটাল অর্জনটারই বহিঃপ্রকাশ এই 31 দফাতে রয়েছে। যেমন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের সাথে প্রথম পরিচয় হয়েছিল কিভাবে? স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। আমরা খুব গর্বের সাথে বলি আমরা স্বাধীনতার ঘোষকের দল, আমরা মুক্তিযুদ্ধের দল, আমরা মুক্তিযোদ্ধার দল। সুতরাং আমাদের মুক্তিযুদ্ধে যে একটা আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেটাই কিন্তু 31 দফাতে বারবার উঠে এসেছে। আমাদের নেতা শহীদের একটা আদর্শ আছে, বাংলাদেশি জাতীয়তাবাদ। সে বাংলাদেশি জাতীয়তাবাদকে যদি সহজ ভাষায় বলি, তার মানে কি বাংলাদেশে আমরা যতগুলো মানুষ আছি, আমাদের ধর্ম যা হোক, আমাদের বর্ণ যা হোক, আমাদের রাজনৈতিক পরিচয় যা হোক, আমাদের ব্যক্তিগত অবস্থান যাই হোক, আমরা সবাই মিলে বাংলাদেশটাকে গড়ে তুলবো এবং আমাদের ভিতরে কোনো বিভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। গত 16 বছরে যদি বাংলাদেশি জাতীয়তাবাদটা সত্যিই প্রতিষ্ঠিত হতো, তাহলে কি বৈষম্য থাকতো? থাকতো না। তাহলে সব মানুষ যার যার অধিকার পেত, যার যার স্বাধীনতা পেত। তখন এমন একটা সরকার প্রতিষ্ঠা হতো যে সরকারের ভিতর জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে। আমরা যে বাংলাদেশি জাতীয়তাবাদকে আদর্শ মেনে এই 31 দফা প্রণয়ন করেছি, এটাকে শুধুই কথার কথা না। আমরা যে ভিশন 2030-তে যেটা বলেছি, 31 দফায় যেটা বলেছি, সেই বাংলাদেশি জাতীয়তাবাদটাকে ধারণ করি, তার বড় প্রমাণ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা আমরা দেখেছি এবং তার আলোকে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিএনপি যা করেছে সেটাই এর বড় প্রমাণ। 5 তারিখে যখন শেখ হাসিনা এই লাইন দেখো, সুইচ অফ তো ভাইয়া, 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে যায় এবং 8 তারিখে প্রথমবারের মতন সরকার হয়, এই 3 দিন কি বাংলাদেশে কোনো সরকার ছিল? কোথাও পুলিশ ছিল? তখন তাহলে বাংলাদেশকে কে সুরক্ষা দিয়েছে? বিএনপি সুরক্ষা দিয়েছে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায়। অনেকের ভয় ছিল যে লক্ষ লক্ষ লোক আওয়ামী লীগের লোককে মেরে ফেলা হবে, হয়েছিল না? এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? ঘটে নাই। কেন? কারণ আমাদের নেতা 5 তারিখে পরপর 3টা বক্তব্য দিয়েছেন, 6 তারিখে বক্তব্য দিয়েছেন, 7 তারিখে বক্তব্য দিয়েছেন, 8 তারিখে দিয়েছেন এবং আমাদের সর্বস্তরের নেতাদেরকে একত্রিত করেছেন, ঐক্যবদ্ধ করে। একটাই নির্দেশনা ছিল, যেহেতু আজকে আমরা জয়ী হয়েছি, যারা পরাজিত, যারা ফ্যাসিবাদের দোসর, তাদের উপরে যেন কোনো আঘাত না আসে। করেছে না? তার মানে কি 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকারবিহীন অবস্থায় দেশের সুরক্ষা দিয়েছে কার? বিএনপি। 8 তারিখের পরও প্রায় 2 মাস বাংলাদেশের অধিকাংশ থানাতে আমাদের পুলিশ ভাইরা তখনো ফেরত আসতে পারে নাই। আইন শৃঙ্খলা বাহিনীর একটা অনুপস্থিতি ছিল। অনেক জায়গায় দেখা গিয়েছে যে থানায় ঠিকমতো চেয়ার টেবিলও নাই বসার জন্য। সেই সময় বাংলাদেশের সুরক্ষা দিয়েছে কে? বিএনপি। কেন? আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ, সেটাকে ধারণ করে বাংলাদেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা দেখেছি যখন কিছুদিন আগে পূজা হয়েছে, তখন কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়েই আমাদের নেতা সবাইকে নির্দেশনা দিয়েছেন, আমরা যেন ভাই ভাই এক হয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, হিন্দু মুসলিম সবাই একযোগে কাঁধে কাঁধ রেখে সবার নিরাপত্তা নিশ্চিত করেছি। এবং দেখা গেছে সব জায়গায় আমাদের বিএনপি সর্বস্তরের নেতাকর্মী এক হয়ে খুব সফলভাবে পূজা পালন করেছি, যেখানে কোথাও কোনো অঘটন ঘটেনি। সেই কৃতিত্ব কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি তাদেরকে সহযোগিতা করার জন্য বিএনপি রয়েছে। এবং তার মৌলিক ভিত্তি কি? মৌলিক ভিত্তি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যে আমরা সবাই এক হয়ে বাংলাদেশ। আপনার কি এটা ক্লিয়ার? তার মানে কি ইতিপূর্বে আমরা যেটা করেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ বিএনপি যখন জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনা আসবে, আমরা নিশ্চিত করব আমাদের নেতা জনাব তারেক রহমান যেটা বলেছেন, বাংলাদেশে কেউ সংখ্যাগুরু না, কেউ সংখ্যালঘু না, আমরা সবাই সমান, আমরা সবাই এক হয়ে বাংলাদেশ। এটাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের মৌলিক ভিত্তি। আমরা দেখেছি কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশটাকে গড়ে রেখেছিলেন, তার উপর ভিত্তি করে কিন্তু দেশনেত্রী এবং দেশনেত্রী পরে আমাদের নেতা জনাব তারেক রহমান, এখানে অনেক নারী নেত্রী রয়েছেন, নারীর ক্ষমতায়ন করতে চান। আমাদের নেত্রী সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতেই পরিচিত নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে। ওনার সময় আমরা দেখেছি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস সহ বিভিন্ন জায়গায় মেয়েদের চাকরির সুযোগ অনেক তৈরি করেছিলেন উনি। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে চাইল্ড কেয়ার সেন্টার, অর্থাৎ মারা যেন বাচ্চাদেরকে তাদের ওখানে রেখে ভিতরে গিয়ে কাজ করতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছিল। আমাদের এখানেও কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় নারীদের জন্য আলাদাভাবে। এরকম চাইল্ড কেয়ার সেন্টার শুধুমাত্র
ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিগুলোতে না, সরকারি বিভিন্ন অফিসেও করার ব্যবস্থা নেওয়া হবে। একটা ফ্যামিলি কার্ডের ঘোষণা আমাদের নেতা ইতিমধ্যে দিয়েছেন, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের যিনি গৃহকর্ত্রী নারী থাকবেন, সেটা মা হতে পারে, দাদি হতে পারে, বোন হতে পারে, ওনার নামে একটা কার্ড ইস্যু করা হবে এবং সেই কার্ডটার মাধ্যমে পুরো পরিবারের পুরুষ নারী সকল সদস্যের জন্য রাষ্ট্র যে সুযোগ বা সুবিধাটা দিবে, অর্থাৎ খুব কম দামে চাল, ডাল, তেল, চিনি সরকারি একটা ভর্তুকির মাধ্যমে প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে যাবে। তার মানে কি পুরুষদেরকে নারীদের উপর মুখাবিক্রি করে নারীদের ক্ষমতায়ন করা হচ্ছে, যার মাধ্যমে দেখা যাবে একটা পরিবার যদি সুযোগটা পেতে চায় রাষ্ট্রের কাছ থেকে যে অর্থনৈতিক সুবিধা ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাবে, সেটা পাওয়ার একমাত্র উপায় কি, সে নারীর হাতে পৌঁছে যাবে। সেটা এটাই নারীর ক্ষমতায়ন, এটা অনেক বড় উদ্যোগ। ইতিমধ্যে আমরা দেখেছি শহীদ জিয়ার সময় সারা বাংলাদেশে পল্লী চিকিৎসক ছিল অনেক বেশি পরিমাণে, এটা আমরা আওয়ামী লীগ সময় দেখলাম আস্তে আস্তে উঠেই গিয়েছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশ জুড়ে পল্লী চিকিৎসকের পরিমাণ আবার নতুন করে বাড়ানো হবে, অনেক নিয়োগ দেওয়া হবে এবং নিশ্চিত করা হবে সেই পল্লী চিকিৎসকদের একটা বড় অংশ যেন নারী হন। নারীর ক্ষমতা আরেকটা উদ্দেশ্য কি, এ কারণে বলেছেন যারা নারী তারা যেন স্বনির্ভর হতে পারেন, নিজেরা কর্মসংস্থান তৈরি করতে পারেন। এই কারণে এসএমই লোন দেওয়া হবে ওনাদেরকে, অর্থাৎ কি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যেন তৈরি করতে পারেন, এই জন্য ছোট ছোট বিনিয়োগ করা হবে। রাষ্ট্র তাদেরকে লোন দিবে ব্যাংকের মাধ্যমে, যার মূল উদ্দেশ্য হবে নারীরা যেন স্বনির্ভর হয়ে ওঠে, ওনাদের অধীনে যেন চাকরি করা অনেক মানুষ তৈরি করতে পারেন। চাকরির কথা যদি বলি, 31 দফাতে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের নেতা ঘোষণা দিয়েছেন, এখানে অনেক তরুণ রয়েছে বিশেষভাবে উপরে, আপনারা সবসময় এটা মাথায় রাখবেন যে আমাদের নেতা বলেছেন একটা দেশে চাকরি যদি না হয় যে কোনো একজন শিক্ষিত বেকারের, এই দায়টা শুধুমাত্র শিক্ষিত বেকারের না, এর একটা বড় অংশ রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্র কেন যারা বেকার আছেন শিক্ষিত হওয়ার পরও তাদেরকে ভিতরে সে দক্ষতা তৈরি করতে পারলো না, রাষ্ট্র কেন তাদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে পারলো না। এই কারণে উনি এই সিদ্ধান্ত দিয়েছেন যারা গ্রাজুয়েশন পাস করবে তারা চাকরি না পাওয়া পর্যন্ত 1 বছর পর্যন্ত রাষ্ট্র তাদের জন্য একটা ভাতা বা জীবিকার জন্য অর্থ প্রদান করবে। কেন দেওয়া হবে? মূল উদ্দেশ্য হচ্ছে যারা শিক্ষিত যুবক রয়েছেন, যারা শিক্ষিত তরুণ তরুণী রয়েছেন, ওনারা যেন এই 1 বছরের চাকরি খোঁজার মতন একটা পরিবেশ পান, যেন অর্থনৈতিকভাবে নিজেরা মোটামুটি স্বাবলম্বী হয়ে সরকারি সহায়তার মাধ্যমে পরিবারের বোঝা হয়ে না দাঁড়ান এবং নিজেদের মর্যাদাটাকে ধরে রেখে ওনারা চাকরির ব্যবস্থা পান। শহীদ জিয়া যেভাবে বাংলাদেশ থেকে সারা বিশ্বে জনশক্তি রপ্তানির ব্যবস্থা করেছিলেন, আমাদের নেতা তারেক রহমান কিন্তু বলেছেন আমাদের ফরেন পলিসির একটা বড় লক্ষ্য হবে যেন আমরা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করতে পারি। এই জন্য উনি বলেছেন কি, আমাদের যে ভোকেশনাল এডুকেশন বা কারিগরি শিক্ষা রয়েছে সেটাকে আমরা বহির্বিশ্বের সাথে যোগাযোগ তৈরি করব। উদাহরণ হিসেবে বলতে পারি, ধরেন আজকে কাতারে দেখলাম সেখানে আমরা 5000 লোক নিবে যারা ইলেকট্রিশিয়ান বা মেকানিক, তাহলে আমরা আমাদের যে ভোকেশনাল এডুকেশন আছে সেটাতে এই কারিকুলামটা বা তাদের যে জবের রিকোয়ারমেন্ট আছে, কর্মসংস্থানের যে দক্ষতার প্রয়োজন, আমরা সেভাবে 5000 লোক ট্রেন করব, ট্রেন করে তাদেরকে সেখানে পাঠিয়ে দিব। অর্থাৎ জনশক্তি রপ্তানিতে এখন দুটো সমস্যা, একটা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা নাই, আমরা আমাদের কারিগরি শিক্ষার সাথে সেই দক্ষতাটাকে এক করব। আরেকটা হচ্ছে এখানে অনেক ভুইফোর রয়েছে, মাঝখানে অনেকে রয়েছে যারা আমরা বাংলা ভাষায় যাদেরকে বলি দালালি করতে করতে টাকা নিতে নিতে এই বাইরে যাওয়ার টাকার পরিমাণটা অনেক বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রেও আমাদের একটা সিদ্ধান্ত আমাদের নেতা দিয়েছেন যে বাইরে যাওয়ার জন্য, বিদেশে যারা চাকরির জন্য যাবে তাদের দক্ষতা যেমন তৈরি করা হবে, তারা কত কম খরচে দালালের সংখ্যা কমিয়ে স্বল্প ব্যয়ে যেতে পারে সে ধরনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে আশা করা যায় বর্তমানে প্রতি বছর যত মানুষ বিদেশে যাচ্ছেন তার সাথে অনেক বেড়ে যাবে বিএনপি সরকারের সময় ইনশাল্লাহ। আমাদের যারা তরুণ রয়েছেন অনেকের একটা দীর্ঘদিনের দাবি যে তারা ফ্রিল্যান্সিং করে, হয়তো আউটসোর্সিং এর কাজ করে, কিন্তু বাংলাদেশে পেপাল নাই। পেপাল না থাকার কারণে কি হয়, তারা বিদেশে কাজ করলে সে টাকাটা ঠিক মতো পায় না। আমাদের নেতা ঘোষণা দিয়েছেন বিএনপি সরকারে আসলে অত্যন্ত গুরুত্বের সাথে পেপালটাকে বাংলাদেশে নিশ্চিত করা হবে। এর মাধ্যমে কি হবে, বাংলাদেশে বসে যে কোনো মানুষ বিদেশ থেকে টাকা পেতে পারবে। এখন কিন্তু আমরা সেটা সহজে পাই না। আমরা একজনের কাজ করছি যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে, কিন্তু কাজটা করার পরে টাকাটা কোন অ্যাকাউন্টে আসবে, কিভাবে আসবে, এখানে ট্যাক্স কিভাবে, এটা নিয়ে অনেক জটিলতা রয়েছে। আমাদের নেতা বলেছেন এটা উনি যতটা সম্ভব সমাধান করে দিবে পেপালের মাধ্যমে। আমাদের অনেক গৃহহীন মানুষ রয়েছে যাদের থাকার জায়গা নাই, যাদেরকে আমরা ছিন্নমূল মানুষ বলি। 31 দফা লাস্ট দফাতে আমাদের নেতা যেটা বলেছেন পর্যায়ক্রমে বাংলাদেশের সকল গৃহহীন মানুষের জন্য, সকল ছিন্নমূল মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হবে। অর্থাৎ গ্রামীণ পর্যায়ে আইডেন্টিফাই করা হবে বা নির্ণয় করা হবে যে অকৃষি জমি যেগুলো রয়েছে সেখানে বড় বড় ভার্টিক্যাল বিল্ডিং যেগুলো বলে লম্বা বিল্ডিং করা হবে, সেই বিল্ডিং এ ছোট ছোট ফ্ল্যাট করে দেওয়া হবে এবং রাষ্ট্রীয়ভাবে পর্যায়ক্রমে সব মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করা হবে। আমাদের ঘরে যেসব শিশু রয়েছেন, কিশোর রয়েছেন, আমরা দেখেছি আওয়ামী লীগের 16 বছরের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, করা হয়েছে না? আমাদের নেতা যেমন তারেক রহমান একটা অসাধারণ ঘোষণা দিয়েছেন, উনি বলেছেন শিক্ষা ব্যবস্থাকে সংস্কারের অংশ হিসাবে
শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের কর্মদক্ষতার সাথে সরাসরি ব্রিজ করবেন। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যার মূল উদ্দেশ্য শুধুমাত্র সামাজিক সৌজন্য বা লোক দেখানো সার্টিফিকেট না, শিক্ষার মূল উদ্দেশ্য হবে যেন এর মাধ্যমে আমরা চাকরি পাওয়ার ব্যবস্থা করতে পারি। এর লক্ষ্য হিসাবে উনি বলেছেন বাংলা ভাষা তো আমাদের আছেই, ইংরেজি ভাষাকে সবার জন্য ম্যান্ডেটরি করা হবে। অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইংলিশ সবাইকে বাধ্যতামূলক। এর পাশাপাশি তৃতীয় একটা ভাষা কমপক্ষে বাধ্যতামূলক করা হবে, সম্ভব হলে চতুর্থ একটা ভাষা থাকবে। অর্থাৎ বাংলা এবং ইংলিশের বাইরে বাংলাদেশে বসে থেকে ভবিষ্যতে যত শিশু কিশোররা রয়েছে তারা হয় ফ্রান্সের ভাষা, না হলে জার্মানির ভাষা, না হলে আরবি ভাষা, না হলে চায়নার ভাষা, এই ধরনের কোনো না কোনো বিদেশি একটা বা সম্ভব হলে দুটো ভাষা শিখতে হবে। এর মাধ্যমে কি হবে আপনি চিন্তা করে দেখেন, বাংলা এবং ইংলিশের বাইরে একজন মানুষ যদি ফ্রান্সের ভাষা শিখে তাহলে তার জন্য ফ্রান্সে কিন্তু চাকরি করার সুযোগ খুলে যাবে, জার্মানি ভাষা শিখলে জার্মানি চাকরি করার সুযোগ খুলে যাবে। এভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে সংস্কার করা হবে বাংলাদেশে বসে থেকে এখানে পড়াশোনা করার পরও তাদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বাজার উন্মুক্ত হয়ে যাবে চাকরির জন্য। আপনারা কি মনে করেন এর মাধ্যমে আমাদের কর্মসংস্থান বাড়বে? পারবে। এখন আবার চিন্তা করেন, এই যে ফ্রান্সের ভাষা শেখানো হবে, বাংলাদেশে এতগুলো গ্রাম রয়েছে, এখানে যদি আমাদের শিক্ষক নিয়োগ করতে হয় না ফ্রান্সের ভাষা শেখানোর জন্য, জার্মানির ভাষা শেখানোর জন্য শিক্ষক নিয়োগ করতে হবে না? এভাবে প্রত্যেকটা ভাষার জন্য যদি আমরা 10,000 করে শিক্ষক নিয়োগ করি তাহলে কি পরিমাণ কর্মসংস্থান হবে। তার মানে কি আমাদের নেতার যে প্রস্তাবনা, ওনার ভিশনটা হচ্ছে যে আমরা বহু ভাষা শিক্ষার ব্যবস্থা করব। এর মাধ্যমে যেমন আমাদের শিশু কিশোররা তারা বাংলাদেশে বসে থাকে অন্য একটা দেশের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবে, একই সাথে সেই ভাষা শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা ব্যাপক পরিমাণে শিক্ষকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আমাদের নেতা চান আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেখানে যেন সৃজনশীলতা প্রকাশ করা হয়। সেই সৃজনশীলতার অংশ হিসাবে উনি বলছেন যে আমাদের যার যেটা খেলতে ভালো লাগে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, গান বাজনা হতে পারে, অর্থাৎ যেটাকে আমরা বলি সৃজনশীল শিক্ষা, এটাও আস্তে আস্তে বাংলাদেশে বাধ্যতামূলক করা হবে। তার মানে কি আমরা যে পুঁথিগত শিক্ষা রয়েছে সেই পুঁথিগত শিক্ষার পাশাপাশি ভাষা এবং সৃজনশীল শিক্ষা, যার মাধ্যমে যার যে জিনিস করতে ভালো লাগে, কারো ফুটবল খেলা ভালো লাগতে পারে তাহলে তার স্কুলে ফুটবলের জন্য আলাদা একটা ব্যবস্থা করা হবে, কারো ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে সেটার ব্যবস্থা করা হবে, কারো গান ভালো লাগে, কারো বাদ্য ভালো লাগে সেটার ব্যবস্থা করা হবে। এটাই কিন্তু আমাদের নেতার একটা বড় ভীষণ, যেটা আমরা উন্নত বিশ্বে দেখি, সেটা বাংলাদেশে আস্তে আস্তে রূপান্তরিত হবে। অর্থাৎ সবার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে তা না, সবার যে আইনজীবী হওয়া লাগবে তা না, যার যে পেশাতে সৃজনশীলতা রয়েছে, যার যে পেশার প্রতি আগ্রহ রয়েছে সেটা যেন করার জন্য রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারে, এটাই হচ্ছে আমাদের নেতার মূল ভীষণ। আপনারা কি মনে করেন এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে? আচ্ছা, আমাদের শিল্পাঞ্চলের ক্ষেত্রে একটা বড় নীতি রয়েছে। বাংলাদেশে দেখি যেহেতু গার্মেন্ট ওরিয়েন্টেড, আমাদের এখানে প্রচুর গার্মেন্টস কারখানা রয়েছে, প্রায় দেখা যায় সেখানে কি শ্রমিকদের অসন্তোষ তৈরি হয়, তাই না? এটা সমাধানের জন্য একটা পলিসি রয়েছে, সেটাকে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে হয়তো জিনিসপত্রের দাম বেড়েছে 15%, কিন্তু শ্রমিকদের বেতন বেড়েছে 10%। তাহলে কি শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়? হয় না তো। চালের দাম বেড়েছে 15%, তাহলে আর ওনার জীবনের বেতন বেড়েছে 10%, 5%-এর তো একটা গ্যাপ থেকেই যায়। সেটার জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে জিনিসপত্রের দাম যত পার্সেন্ট বাড়বে শ্রমিকের মজুরিও তত পার্সেন্ট বাড়বে। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বাংলাদেশের মূল্যস্ফীতি বলে জিনিসটাকে, এটা হয় 12%, শ্রমিকদের বেতনও পাবে 12%। এখন তাহলে আমাদের শ্রমিকদের বেতন যদি চেক করতে হয়, একটা মোটামুটি ব্যালেন্স করতে হয়, তাহলে জিনিসপত্রের দাম কম রাখতে হবে, তাহলে তো শ্রমিকও ভালো থাকবে, দেশের উপরে চাপ পড়লো না, কলকারখানা বন্ধ হলো না। এই জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে জিনিসপত্রের দাম যদি নিয়ন্ত্রণে রাখতে হয় এমন পলিসি নিতে হবে যেটা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। আমরা দেখেছি কিছুদিন আগে অন্তর্বর্তী সরকার, তারা তো অনির্বাচিত সরকার, তারা জনগণের সাথে আসলে সম্পৃক্ত না। এর বড় প্রমাণ কি? বড় প্রমাণ হলো সবকিছুর উপর তারা ভ্যাট বসিয়েছে। দেখেছেন আপনারা? চাল ডাল থেকে শুরু করে সবকিছুর উপর ভ্যাট গড়িয়ে দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে, এখানে তো অনেকে চালের ব্যবসা করেন আপনারা, তাই না? বিশ্ববাজারে কিন্তু চালের দাম কমেছে, কিন্তু বাংলাদেশে চালের দামও বাড়িয়ে দিয়েছে। বিদ্যুতের দাম বিশ্ববাজারে কমেছে, বাংলাদেশে বিদ্যুতের দামও বাড়িয়েছে। দেখা গেছে ঔষধের দাম, ওষুধ তো মানুষের বেঁচে থাকার জন্য লাগবে, সে ঔষধের ভ্যাটের মাধ্যমে দাম বাড়িয়ে দিয়েছে। আমরা যারা চশমা পরি চশমার দামও বাড়িয়ে দিয়েছে। এটা জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে ইচ্ছা তার সম্পূর্ণ বিপরীত। কারণ কি? তারা জনগণের যে সেন্টিমেন্ট, জনগণের যে আকাঙ্ক্ষা সেটা তারা বুঝতে পারছে না। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন কি, বিএনপি যখন সরকারে আসবে আমাদের সবচাইতে বড় দায়িত্ব হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। বিএনপির একটা বড় কমিটমেন্ট কি, আমরা জিনিসপত্রের দাম যেভাবে হোক নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। এর জন্য যেখানে চাঁদাবাজি দরকার সে চাঁদাবাজি বন্ধ করতে হবে, যেখানে মধ্যস্বত্বভোগী রয়েছে সেটাকে বন্ধ করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আরো বেশি দায়িত্ব নিতে হবে। আমাদের 31 দফার একটা বড় ভিত্তি কি, বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ মানে কি, ঢাকা থেকে চাপ অনেকটা কমিয়ে আমরা প্রত্যেকটা থানায় থানায় জেলায় জেলায় করে নিয়ে আসবো। জিনিসপত্র দাম কমানোর সাথে কিন্তু এটা সরাসরি সম্পৃক্ত।
কিভাবে? আমাদের নেতা যেহেতু বাংলাদেশের কৃষির হার্টল্যান্ড, একটা বড় ভিত্তি হচ্ছে বগুড়া, সেটা আপনাদের সাথে সরাসরি জড়িত। মোস্তাফিজ ভাই একটু আগে কথাটা বলছিলেন যে কৃষির ক্ষেত্রে আমরা কি করতে চাই। আমাদের নেতা যেমন তারেক রহমানের প্রস্তাবনা হচ্ছে কৃষি ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ক্রয় কেন্দ্র স্থাপন করতে চাই। ক্রয় কেন্দ্র মানে কি? যে ইউনিয়নে যে কৃষকরা রয়েছেন ওনারা সেই ইউনিয়নে সরকারি একটা ক্রয় কেন্দ্রে গিয়ে তাদের জিনিসগুলো বেচতে পারবেন। আমরা অনেক সময় দেখি কি যে কৃষক লস করছেন, ওনারা তো কোনো একটা জিনিসে উৎপাদন ব্যয় চলে আসছে 10 টাকা, কিন্তু ওনার বেচতে হচ্ছে 8 টাকাতে, এমন হচ্ছে। কিন্তু ঢাকায় যেতে যেতে সেটার দাম 50 টাকা। তার মানে কি মাঝখানে মধ্যসত্ত্ব করে এই টাকাটা খেয়ে ফেলছে। আমাদের যে বর্তমান ব্যবস্থা তাতে কৃষকের বেচতে হয় সবচেয়ে কম দামে, আর আমরা যারা ঢাকা থেকে কিনে আমাদের কিনতে হয় সবচেয়ে বেশি দামে। তাহলে গ্যাপের টাকাটা কে নিচ্ছে? মাঝখানে যারা আছে তারা নিচ্ছে। আমাদের নেতার প্রস্তাবনা আমরা সেটাকে সম্পূর্ণ ঘুরিয়ে ফেলবো। যারা কৃষক আছে তারা বেচবেন সবচেয়ে বেশি দামে, আর যারা ঢাকা থেকে কিনছেন তারা সম্ভাব্য সবচেয়ে কম দামে কিনবেন। সেটা করার জন্য আমাদের যে ইউনিয়ন পর্যায়ে এই ক্রয় কেন্দ্রগুলো থাকবে, কৃষক সেখানে সরাসরি রাষ্ট্রের কাছে তাদের উৎপাদিত ফল, ফসল, সবজি যা কিছু আছে সেটা বেচতে পারবেন। এবং এর মাধ্যমে একটা তথ্য ভান্ডার থাকবে, সে তথ্য ভান্ডারে একটা কস্ট ক্যালকুলেশন করা হবে, অর্থাৎ টোটাল একটা কৃষকের যে কোনো একটা আইটেমে উৎপাদন ব্যয় কত হচ্ছে, সেই উৎপাদন ব্যয়টা নির্ণয় করার পরে তার পাশে একটা আনুমানিক 10% মতন তার প্রফিট থাকবে। অর্থাৎ কৃষকের জন্য তার উৎপাদন ব্যয় যাই হোক না কেন, তার সেল যেভাবেই হোক না কেন, সরকার যখন নিয়ে নিবে তার লস হওয়ার কোনো সুযোগ নাই। বর্তমান বাংলাদেশেও কিন্তু ভর্তুকি দেওয়া হয়। ভর্তুকিটা মূলত কি আমদানিকারকরা নিয়ে নিচ্ছে। দেখবেন বীজের উপর আছে, কীটনাশকের উপরে রয়েছে, কৃষি যন্ত্রপাতির উপরে রয়েছে, সেচের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে সেই যে ভর্তুকি সেটা সরাসরি কৃষক পায় না, পেয়ে যায় কারা? বড় বড় ইম্পোর্টার তারা। এই জিনিসটাকে আমরা ঘুরিয়ে দিতে চাচ্ছি। আমাদের নেতা বলেছেন কি আমরা যে সাবসিডি দিব বা ভর্তুকি দিব এটা সরাসরি কৃষক পাবে প্রান্তিক পর্যায়ে। এর পাশাপাশি কৃষকদের একটা বড় সমস্যা হচ্ছে তারা ইন্স্যুরেন্স পায় না। ইন্স্যুরেন্স না পাওয়ার সময় দেখা যায় অনেক ফল ফসল তাদের নষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু বলা হয়েছে সরাসরি যেন কৃষক ইন্স্যুরেন্সটা করতে পারে, সেই জন্য ভর্তুকি দেওয়া হবে। সুতরাং বর্তমান যে বাজার ব্যবস্থা আছে তার থেকে আমরা মধ্যস্বত্বভোগীর সংখ্যা অনেকটা কমিয়ে নিব। কমে দিয়ে আমরা নিশ্চিত করব যত কৃষক রয়েছেন তারা যেন উৎপাদন ব্যয়ের পরে অন্তত 10%-এর মতো একটা প্রফিট তৈরি করতে পারে। এটা যখন করতে হবে স্বাভাবিকভাবে প্রত্যেকটা ইউনিয়নে আলাদাভাবে পারচেজ সেন্টার বা ক্রয় কেন্দ্র তৈরি করতে হবে। এর মাধ্যমে অনেক কর্মসংস্থান তৈরি করতে হবে। এর পাশাপাশি দেখা যাবে কোল্ড স্টোরেজের প্রয়োজন হবে, একটা বাজার ব্যবস্থা নির্ণয়ের জন্য এখানে আইটির প্রয়োজন হবে। এটাকে কেন্দ্র করে কিন্তু ইউনিয়ন পর্যায়ে অনেক রকম কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেই কর্মসংস্থার মাধ্যমে আমরা কি করব? নিশ্চিত করব যে কৃষকের একটা প্রফিট থাকে। অর্থাৎ আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে সরকার অনেক ভর্তুকি দিচ্ছে, ভর্তুকি দিয়ে হাজার হাজার কোটি টাকা তাদের নেতারা লুটপাট করে নিয়ে যাচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে যারা কৃষক প্রান্তিক পর্যায়ে কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এটাকে আমরা সম্পূর্ণরূপে পরিবর্তন করব। এই জন্য আমরা যেসব জায়গায় কৃষি উৎপাদন বেশি হয় সেই জায়গাতে R&D সেন্টারের ব্যবস্থা করা হবে। R&D সেন্টারের মূল উদ্দেশ্য কি? সেই জায়গায় যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সেখানকার শিল্প প্রতিষ্ঠান এবং যে রিসার্চ ইনস্টিটিউট রয়েছে সরকারি পর্যায়ে সেগুলোর একটা ইকোসিস্টেম বলে, অর্থাৎ সেগুলোকে সব এক জায়গায় এনে আমরা নতুনভাবে বাজার ব্যবস্থাটাকে ঢেলে সাজাবো। ধারাবাহিকভাবে চেষ্টা করব যে মধ্যস্বত্বভোগীর সংখ্যা যতটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। আপনাকে এই দাবির সাথে এই চিন্তার সাথে একমত? আমাদের লিডার যেটা বলছেন। আচ্ছা, কৃষির পাশাপাশি শিল্পায়নের ক্ষেত্রে আমাদের এখনো যেহেতু বাংলাদেশের ভিত্তি কি, বাংলাদেশের ভিত্তি শহীদ জিয়ার যেই দুটা সেক্টরের কথা আমরা বলছিলাম, একটা বিদেশে জনশক্তি পাঠানো, একটা বিদেশে গার্মেন্টস পাঠানো। এর বাইরে শহীদ জিয়ার একটা আদর্শ ছিল বাংলাদেশের তৃতীয় একটা এক্সপোর্ট বেসড ইন্ডাস্ট্রি তৈরি করা, অর্থাৎ রপ্তানির জন্য আরেকটা ইন্ডাস্ট্রি। সেটা উনি সময় পাননি, যেহেতু ওনার শহীদ হতে হয়েছে অনেক আগে। উনি কৃষিকে আইডেন্টিফাই করেছিলেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের কিন্তু ভীষণ যে বাংলাদেশকে কৃষি নির্ভর একটা দেশ হিসেবে পরিণত করে আমরা কৃষিতে যেমন স্বাবলম্বী হব, তার উদ্ধৃত বা এক্সট্রা যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো আমরা বিদেশে এক্সপোর্ট করব। তার মানে আমাদের তৃতীয় যে এক্সপোর্ট খাতটা হবে সেটা হবে কৃষি। আমরা কি করতে পারবো? এর জন্য কৃষিকে প্রায়োরিটি দিয়ে উনি আলাদাভাবে বেসিকের কথা বলছেন, সেটা করতে পারেন। আলাদা ইকোনমিক জোনের কথা বলা হচ্ছে, সেটা করতে পারেন। মূল উদ্দেশ্য হবে কৃষিকে একটা শিল্প খাত যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, যেখানে আমরা বিদেশে পাঠাতে পারবো এবং যার মাধ্যমে আমরা বিদেশ থেকে ডলার আমদানি করতে পারবো, সেভাবে নতুনভাবে ঢেলে সাজাবো। আমাদের যে শিল্প পলিসি সেটার একটা মূল ভিত্তি হবে যেন আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি। অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক অটো হওয়ার কারণে দেখা যাচ্ছে সেখানে কর্মসংস্থান কম হয়। যেমন অনেক গার্মেন্ট ফ্যাক্টরি আছে, সেখানে দেখা যায় আগে হয়তো 20 জন মানুষ কাজ করতো, এখন অনেক দামি মেশিন নিয়ে এসে সেখানে 20 জন মানুষের বদলে একটা মেশিন কাজ করছে। আমরা কি এরকম বাংলাদেশ চাই যেখানে খুব বেশি অটো হবে? হবে না। আমরা চাই এমন ভাবে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে ঢেলে সাজাতে যেখানে মেশিনের সংখ্যা যাই হোক কিন্তু কর্মসংস্থান বাড়তে হবে। আমরা খুব বেশি অটোমেশন চাই না, খুব বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ভারী ভারী শব্দ চাই না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। সুতরাং আমাদের অর্থনীতির ভিত্তি হবে কর্মসংস্থান সৃষ্টি,
অর্থনীতির ভিত্তি হবে বিদেশে রপ্তানি বাড়ানো। এই দুটার জন্য একটা বড় খাত হবে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। আরেকটা বড় বিষয় হচ্ছে, আমরা দেখেছি আওয়ামী লীগের সময় যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের নামে মেগা প্রজেক্ট হয়েছে, মেগা করাপশন, মানে বিশাল বড় বড় প্রজেক্ট, হাজার লক্ষ কোটি টাকা বিদেশে লুটপাট হয়ে গিয়েছে, হয়েছে না? আমরা দেখেছি কি রডের বদলে বাস দিয়ে উন্নয়ন হচ্ছে। আমরা কি সেই উন্নয়ন চাই? সেই উন্নয়ন আমরা চাই না। আমরা যে উন্নয়ন চাই সেটা হতে হবে অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের জন্য সারা বাংলাদেশ জুড়ে উন্নয়ন হবে। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় বিভিন্ন জায়গায় ধরে ধরে বৈষম্য করা হয়েছে। গত বিএনপির সময় সিদ্ধান্ত ছিল কি, এখানে বগুড়াবাসীর যদি উদাহরণ দেই, এখানে একটা এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, এখান থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একটা রেল লাইন হওয়ার কথা ছিল। এগুলো কি হয়েছে? হয় নাই। কেন? কারণ বগুড়া হচ্ছে জিয়া পরিবারের জায়গা, এই কারণে সেটা তারা করে নাই। এখানে একটা শহীদ চাঁদ স্টেডিয়াম রয়েছে, এটা কিন্তু আরাফাত রহমান কোকো সাহেব শুরু করেছিলেন 2002 সালে। 2006 সালে এখানে শেষ আন্তর্জাতিক খেলা হয়। বিএনপি সরকার চলে যাওয়ার পর এখানে একটা খেলাও হতে দেয় নাই। এটা কি ঠিক? তার মানে কি বগুড়ারও কিন্তু অনেক উন্নয়ন হওয়ার কথা রয়েছে। এখানে একটা বিসিক হওয়ার কথা ছিল। এখানে আমি শাহ আলম ভাই আছে, ওনাকে অনুরোধ করবো, উনি নাকি ইতিমধ্যে অনেক কাজ করছেন বিসিক এখানে দ্বিতীয় আরেকটা হওয়ার জন্য। আমি যতদূর জানি আপনি অনেক উদ্যোগ নিয়েছেন ভাই, তাই না? তো এভাবে বগুড়াকে কিন্তু অনেক উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমরা যে বাংলাদেশ চাই, সেখানে বিএনপি যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করে উন্নয়নটাকে এখানে নিয়ে আসতে হবে। একই সাথে কিন্তু এখানে একটা ইকোনমিক জোন হওয়ার নিয়েও প্রস্তাবনা ছিল। এখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা আলাদা জোন হওয়ার কথা, এগ্রিকালচারকে ফোকাস করে, অর্থাৎ যে কৃষি নির্ভর একটা রপ্তানি খাত তৈরি করা, যেটা বিএনপির পরিকল্পনা রয়েছে। এটার কিন্তু একটা মৌলিক ভিত্তি ছিল বগুড়া। ইনশাল্লাহ যখন বিএনপি রাষ্ট্র পরিচালনা আসবে, জনগণ ভোটে নির্বাচিত হয়ে বগুড়ার উন্নয়নগুলো ধাবিত হবে। ইতিমধ্যে আমরা দেখেছি কি, আজকে যখন আমার শাহ আলম ভাইয়ের সাথে কথা হচ্ছিল মহাস্থানে বসে, ওনার যে অসাধারণ পরিকল্পনা, সেখানে দেখলাম যে শুধুমাত্র মহাস্থানকে যদি উদাহরণ হিসেবে ধরি, সেখানে একটা আলাদা ইউনিভার্সিটি করবার জন্য, সেখানে পর্যটন শিল্পের বিকাশের জন্য অনেক পরিকল্পনা ওনার রয়েছে। বিএনপি সরকার আসলে স্বাভাবিকভাবে সেগুলো আরো অনেক বেশি ধাবিত হবে। এটাই মূলত জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার আর জনগণবাদী রাষ্ট্র কাঠামোর উপর নির্ভর করে থাকা একটা সরকারের মৌলিক পার্থক্য। আমি খুব বেশি দূরে যাচ্ছি না, আপনাদের নেতা শাহ আলম ভাই যেহেতু এখানে আছেন, অনুরোধ যদি দেই, যারা তৃণমূলের ক্ষমতায়ন করেন, যারা তৃণমূলের রাজনীতি করেন, তারা জনগণের সমস্যাটা কোথায় সেটা বুঝেন, সেই সমস্যাটার সমাধান দিতে চান, তারা জনগণের উন্নয়নের জায়গাটা উপলব্ধি করেন, সেভাবেই কিন্তু সরকারের কাছ থেকে পলিসি নিয়ে আসেন। যার কারণে আমরা দেখছি যে শিবগঞ্জ নিয়ে ওনার অনেক পরিকল্পনা রয়েছে, বৃহত্তর পরিসরে বগুড়ার অনেক পরিকল্পনা রয়েছে। আমাদের নেতা সারা বাংলাদেশের ভিতর বগুড়া নিয়ে স্বাভাবিকভাবে দুর্বলতা রয়েছে, ভিন্ন অঙ্গিকে অনেক বড় কিছু করা একটা পরিকল্পনা রয়েছে। এগুলো যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার আসে তখনই করা সম্ভব হয়। যখন জনগণের ভোটে কেউ নির্বাচিত হয়ে না আসে, তাদের ক্ষমতার উৎস তো প্রশাসন, তাদের ক্ষমতার উৎস তো আইন শৃঙ্খলা বাহিনী, সুতরাং তারা ওদের উন্নতি করে কিন্তু জনগণের উন্নতি করে না। এ কারণে আমাদের এমন একটা সরকার দরকার, যে সরকার জনগণের ভোটে আসবে, যে সরকারের মাথায় থাকবে সামনে নির্বাচন হলে জনগণের কাজটা করে দিতে হবে, নাহলে সে আমাকে ভোট দিবে না। এবং তার জন্য আমরা বলি যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। বাংলাদেশের ইতিহাসে যতবারই সেরকম নির্বাচন হয়েছে, প্রতিবার বিএনপি বিজয় হয়েছে, প্রতিবার বগুড়া বিএনপিকে ঠেলে দিয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে তাই হবে। সেটা যখন আমরা করব, তার একটা মৌলিক ভিত্তি হবে এই 31 দফা। সুতরাং আমাদের নেতার প্রত্যাশা, আমরা এই 31 দফা নিয়ে জনগণের কাছে নিয়মিত যাব। আমাদের 31 দফা কিন্তু এটাই শেষ না, 31 দফাটাকে আরো আমরা চেঞ্জ করব। আমরা একদম তৃণমূল পর্যন্ত সবার কাছে গিয়ে ওনাদের যে প্রত্যাশা, সেটাকে নিয়ে আবার কেন্দ্র পর্যন্ত পৌঁছে যাব। আমাদের প্রত্যাশা কি, কেন্দ্র থেকে বিভাগে যাচ্ছি, বিভাগ থেকে জেলা, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, এভাবে কিন্তু একদম ওয়ার্ড পর্যন্ত আমরা চলে যাব। ওয়ার্ডের নিচে পাড়ায় মহল্লায় চলে যাব। আমরা তো কেন্দ্রীয়ভাবে একটা চিন্তাধারা সবার সাথে শেয়ার করছি। বিএনপি তো গণমানুষের দল। আমাদের প্রত্যাশা, আপনারা যখন সাধারণ মানুষের কাছে যাবেন, ওনাদের কাছ থেকে কি শুনতে পাচ্ছেন সেটা আবার কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিবেন। আমরা পাড়া মহল্লা থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ হয়ে আমাদের কেন্দ্র পর্যন্ত আবার ফিডব্যাক যাবে। এর মাধ্যমে কি হবে, 31 দফাটা নির্বাচনের আগে আমাদের দলের ম্যানিফেস্টোতে পরিণত হবে। আমরা যেহেতু মনে করি যে 12 কোটি ভোটারের একটা বিশাল অংশ ধানের শীষকে সমর্থন দিবে, সুতরাং জনগণের কিন্তু আমাদের কাছ থেকে প্রত্যাশা অনড়। জনগণ চায় জনগণের সমস্যা যেন আমরা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে প্রতিফলন ঘটাই। সেটা করার জন্য আমাদের দলের আস্থা এবং বিশ্বাস রয়েছে আপনাদের উপর, যে আপনারা সেই প্রত্যাশাটা জানাবেন এবং তারপরে ইনশাআল্লাহ তার উপর ভিত্তি করে আমরা ইলেকশনের আগে আমাদের ম্যানিফেস্টোটা আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের নেতা সবসময় যেটা বলেন, জনগণের সাথে থাকুন, জনগণের পাশে থাকুন। জনগণের সাথে এবং পাশে যদি আমরা থাকি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই জনগণের আকাঙ্ক্ষাটাকে আমরা রাষ্ট্র পরিচালনায় প্রতিফলন করব এবং সত্যিকার অর্থে আবার একটি স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, এবং অবশ্যই আমাদের নেতা জনাব তারেক রহমান করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্মানিত উপদেষ্টা, আজকের এই আয়োজনের প্রধান আলোচক আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মাহাদি আমিন, যিনি দীর্ঘ পৌনে এক ঘন্টা কিভাবে চলে গেছে কেউ তো টের পাননি বাসায়, কিন্তু উনি পুরা কিন্তু 45 মিনিট বলেছেন। আমি ঘড়ি দেখেছি। যত্নশীল ভাবে, সাবলীল ভাবে এবং অসাধারণ ভাবে এবং কথার নৈপুণ্য দিয়ে আমি আশা করব আপনাদেরকে উনি বোঝাতে সক্ষম হয়েছে। আপনারা কিন্তু আজ থেকে প্রশিক্ষক হলেন। কি হলেন? প্রশিক্ষক। এখন আপনারা ওয়ার্ডে ইউনিয়নে গিয়ে নতুন করে আবার কথা বলবেন, শুনবেন। সেখানে যদি কোনো ফিডব্যাক থাকে সেটা আমাদের জানাবেন, আমরা কেন্দ্রে জানাবো। আপনারা খেয়াল করবেন এর সব শেষে 3টি শব্দ আছে, সেটি হচ্ছে সময় ও প্রয়োজন অনুযায়ী সংযোজন, বিয়োজন এবং সংশোধন যোগ্য। এটা অর্থ হচ্ছে ডক্টর মাহাদি আমিন ভাইদের মতো জ্ঞানী গুণীরা যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সঙ্গে নিয়ে এই দফাগুলো তৈরি করেন, তখন তারা ভুলেও জানতেন না যে 5 তারিখে শেখ হাসিনার পতন হবে। এটা কিন্তু স্বৈরা শাসকের পতনের আগে তৈরি করা দফা। ফলে পরবর্তী পরিস্থিতিতে দফা চেঞ্জ হতে পারে, সময়ের পরিবর্তনে বিয়োজন সংযোজন হতে পারে, সেটা সবসময় বিএনপি করবে, এটা কথা দিয়েছেন। তবে আমি নিজেকে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসাবে এই কারণেই গর্বিত মনে করছি। প্রধান আলোচক আমাকে বলছেন কানে কানে যে আমি তো বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় যাই, একদম সেনাবাহিনীর মতো এত সুশৃঙ্খল সাংগঠনিক ইউনিট আমার চোখে কোথাও পড়েনি বা আমি দেখি। এবং এই গর্ব আমি করছি আজকে আপনাদেরকে নিয়ে। আপনারা আমার দুর্দিনের কর্মী। আপনারা বিগত 17 বছর 15 বছর জেল খেটেছেন, জরিমানা খেয়েছেন, মিথ্যা মামলা খেয়েছেন এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে সবসময় দুর্দিনের পরীক্ষিত কর্মীদেরই মূল্যায়ন হবে ইনশাআল্লাহ, এবং সেটি আমরা করার চেষ্টা করছি বিভিন্নভাবে। তবে অনুসরণ করতে হবে, কথা মানতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের কথা। কি? অবৈধ জমি দখল করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, অন্যায় করা যাবে না, জোর জবরদস্তি করা যাবে না। ওই যে জনগণের পাশে থাকুন, জনগণের সাথে থাকুন। কয়েকদিন আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আমাদের নেতা ছোট্ট একটি কথা থেকে ওনার বক্তব্য লম্বা উনি নিয়ে গিয়েছেন 28 মিনিটে। কথাটি একটি ছিল, আপনি কেমন নেতা ছিলেন, আপনি কেমন সংগঠক ছিলেন, আপনি কেমন জনপ্রতিনিধি ছিলেন, সেটির প্রমাণ হয় আপনার জানাজা নামাজে। আপনি হয়তো টের পান না, কারণ আপনি তখন মৃত, কিন্তু আপনার আত্মীয়, পরিবার, পরিজন তারা বুঝে যে আপনি কেমন মানুষ ছিলেন, এবং সেটার প্রমাণ দিয়ে গেছে। আজকে আমরা গর্ব করি, যার দল করি, সেই মহান নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা। সে জানাজার রেকর্ড আজ পর্যন্ত পৃথিবীর কোন নেতা, রাজনৈতিক দল, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এত সংখ্যক লোকের জানাজার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে। আজকে যার মৃত্যুবার্ষিকী আরাফাত রহমানের কুকো, উনি যেদিন মারা গিয়েছেন সেদিন আমি ঢাকায় থাকার সৌভাগ্য হয়েছিল। বাইতুল মুকাররমের মধ্যে তো জায়গা হয়নি, আশেপাশে হয়নি, আশেপাশে সমস্ত রাস্তায় কানায় কানায় ভরিয়ে গিয়েছিল, লক্ষ মানুষের জানাজা হয়েছিল আমাদের প্রিয় ভাই আরাফাত রহমান কোকো ভাইয়ের জানাজা থেকে। এটি হচ্ছে বাংলাদেশের মানুষের জিয়া পরিবারের প্রতি ভালোবাসা। আজকে প্রধান আলোচকের বক্তব্যে অন্তত পক্ষে আপনাদের মনে একটি বিশ্বাস, একটি ধারণা অবশ্যই জন্মেছে যে তারেক রহমান আমাদের নেতা,
এমন একজন যোগ্য ব্যক্তিকে তার উপদেষ্টা বানিয়েছেন। অতএব এই নেতা মহান আল্লাহর ইচ্ছায় আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হলে এই দেশ অবশ্যই ভালো হবে এবং সমস্ত দেশের প্রজ্ঞাবান জ্ঞানীগুণী ডক্টর, প্রফেসর, ব্যারিস্টার, প্রখ্যাত চিকিৎসক, প্রখ্যাত কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, এই সমস্ত লোকজনকে নিয়েই আজকে বিএনপির মূল নেতৃত্বের পথ চলা এবং সবকিছু জায়গা কিন্তু নির্ধারিত। আপনারা যারা ওয়ার্ড পর্যায়ের নেতা, আপনাদের জায়গা নির্ধারিত, ইউনিয়ন পর্যায়ের নেতাদের জায়গা নির্ধারিত, উপজেলা পর্যায়ের জায়গা নির্ধারিত, জেলা পর্যায়ের নেতাদের জায়গা নির্ধারিত। আজকে মাহাদি ভাই আমার সাথে ছিল নাচ গার্ডেনে, ওই মিন্টু সাহেবের সঙ্গে একজন এসে আমাকে বলতেছে যে আপনি তো ভাই এমপি প্রার্থী। আমি বললাম ভাই মাপ চাই, দোয়াল চাই। আমি হচ্ছে জিয়া পরিবার এবং বিএনপির একজন কর্মী, আমি এমপি প্রার্থী না। এই বগুড়া জেলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জেলা। কার জেলা? এখানে এমপি প্রার্থী ঘোষণা দেওয়া একটা বেদবি। আমাদের নেতা ঠিক করবে বগুড়ার কোন আসনে কে এমপি নির্বাচন করবে। আমাদের দায়িত্ব দলের মূল বিষয়গুলি মানুষের সামনে উপস্থাপন করা এবং নির্বাচন পর্যন্ত বিএনপির গ্রহণযোগ্যতা মানুষের কাছে ধরে রাখা। আমি সবশেষে প্রধান আলোচক এবং আলোচকবৃন্দ এবং প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করেছেন সেই সমস্ত নেতৃবৃন্দকে উপজেলা পৌর বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনের নেপথ্যে যারা কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে যে যাই বলুক, কিন্তু উনি জোর করে ক্ষমতা আসেন নাই। উনি একটা মন লক্ষণে এসেছেন, উনার ক্ষমতা নিতে বাধ্য হয়েছেন। ক্ষমতা নেওয়ার পরে উনি যদি এই রাষ্ট্রকে মেরামত না করত, তাহলে এই রাষ্ট্র আজকে যে বাংলাদেশ নামে বিশ্বে যতটুকু সম্মান আমরা অর্জন করেছি তা পুরাটাই উনি ক্লেম করতে পারেন। এজন্য যে উনি আসার পূর্বে এই রাষ্ট্রকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। এই রাষ্ট্রে কোনো গণতন্ত্র ছিল না। উনি এই রাষ্ট্রকে ওনার কর্মফল দিয়ে বিভিন্ন ধরনের সংস্কারের মাধ্যমে তিনি বাংলাদেশকে একটা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানি করেছিল আফ্রিকা। দুই, উনি শুধু কৃষি ক্ষেত্রে নয়, বাংলাদেশের মানুষের যত মৌলিক অধিকার, মানব অধিকার, ভোটের অধিকার যে হরণ করা হয়েছিল আরেকটা রাজনৈতিক দল প্রতি, তিনি বহুদলীয় গণতন্ত্র ফেরত আনেন বাংলাদেশে। তো এরকম যদি আমি বলতে যাই আমি রাতভর বলতে পারি, কিন্তু আমি এইটুকু বলবো এই ক্ষণজন্মা পুরুষের জন্ম এই বগুড়াতে। আমি আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আপনাদের মধ্যে গর্বিত যে আমরা এরকম একটা রাষ্ট্রপ্রধান পেয়েছিলাম। যদিও ভাগ্যের নির্মম পরিহাস, তিনি বেশি দিন থাকতে পারেন না, তবে তিনি ওই 4-5 বছরে যেটা বাংলাদেশে রেখে গেছেন সেটা আগামী 100 বছরও প্রয়োজন। একই সাথে আমি গর্বিত ওরা সহধর্মিনী আমার বাড়ি ফেনী জেলায়, আমার যে জেলা সে জেলাতে, সেজন্য আমি গর্বিত। বিকজ তিনি তারপরে যিনি বাংলাদেশে এই গণতন্ত্র রক্ষা হাল ধরেছিলেন তিনি ওনার সহধর্মী। তিনি বাংলাদেশে গণতন্ত্র রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা শুধু যে প্রধানমন্ত্রী ছিলেন তা না, প্রধানমন্ত্রীর পরেও তিনি সংগ্রাম করে গেছেন, এখনো তিনি সংগ্রাম করতেছেন। এবং
অত্যাচার, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা যেই দিকে আপনি যে আঙ্গিকে চিন্তা করেন সেটা ওনাকে সহ্য করতে হয়েছে। এত সত্ত্বেও উনি ওনার পদ থেকে 1 ইঞ্চিও বিচ্যুত হননি। উনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নিজের জান দিতেও প্রস্তুত ছিলেন। এখন এই যে একটা প্রহসনমূলক মামলা, যেখানে কোনো যা টাকা ছিল তার থেকে বেশি টাকা এখনো আছে, কিন্তু একটা প্রহসনমূলক মামলায় ইচ্ছাকৃতভাবে ওনাকে অন্তরীণ করা রাখা হয়েছে, যার ফলে ওনার স্বাস্থ্যের অবনতি হয়েছে। উনি এখন লন্ডনে আছেন, চিকিৎসা পাচ্ছেন। আমি আশা করি আমার মতো আপনারাও দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের ভিতরে ঘটে থাকতে পারে। তারপরে আমাদের যেটা আরো বড় গর্বের বিষয়, সেটা হলো এই দুজনের উত্তরসূরি জনাব তারেক রহমান। আপনারা জানেন কিনা জানি না, আমার উনি ভুল যায় কিনা আমার জানা নাই। যখনই শুনি খালি মিটিং, স্কাই মিটিং, তার তত্ত্বাবধানে, তার নেতৃত্বে বাংলাদেশে এই বিএনপিকে বিভক্ত করার 100,000 চেষ্টা করা সত্ত্বেও আজ পর্যন্ত কেউ পারে না। আমরা সবাই এমন এক সংস্কারকের অনুগামী এবং অনুসারী, যাকে এদেশের মানুষ কোনোদিন ভুলবে না। সেটা শুধু বগুড়া নয়, আমি বগুড়ার বাইরে কথা বলতেছি। সো আমি মনে করি আজকে যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান। একই সাথে আমি আল্লাহ নিকট কামনা করি উনারই ছোট ভাই জনাব আরাফাত রহমান কোকো, যে কোনোদিন রাজনীতিতে কোনো জড়িত ছিল না আমার জানা মতো, আমার সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিল, কিন্তু এই আওয়ামী লীগের মানে দুর্নীতিগত রাজনীতি এবং দুর্বৃত্তায়িত রাজনীতি ওনাকে সাড়া দেন নাই, যার ফলে উনি বিদেশে মারা যেতে হয়েছে। আজকে আমরা তার 10ম মৃত্যুবার্ষিকীতে তার মাগফিরাত কামনা করি। আমি আল্লাহর কাছে কামনা করি উনি যেন ওনাকে যেন সর্বশ্রেষ্ঠ বেহেশত নসিব করেন। কারণ আমার জানা মতে, আমি আজকে মুয়াজ্জাম মসজিদ বলছি যে আমার জানা মতে এই একটা ছেলেকে আমি দেখছি একদম বাল্যকাল থেকে, অনেকদিন থেকে, যে কোনোদিন একটা লোক তার কোনোদিন খারাপ বানায় যে ছেলেটাকে। আমরা যারা রাজনীতি করি আমাদের অনেক কথা বলতে পারে। বাংলাদেশে আজকে যে ক্রিকেট দেখতেছে, সেই ক্রিকেটের উন্নয়নের প্রতিকৃতি হইল জনাব আরাফাত রহমান। তো আমি এই জন্য বলি যে বগুড়াবাসীকে ধন্যবাদ জানাই, বগুড়ার মাটিকে ধন্যবাদ জানাই, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আল্লাহ এরকম একটা গণজন্মা পুরুষ এবং তার উত্তরসূরি গুলা এই বগুড়া থেকে। আমরা যারা অনুসারী এবং অনুগামী, আমি আপনাদের বলতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে যত সংস্কার কাজে হাত দিয়েছেন, প্রত্যেকটা সংস্কার বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির পথে সূচনা ছিল মাত্র। আর আমাদের আরেকটি দল আছে যারাও ক্ষমতায় এসছে স্বাধীনতার পরে, তারপরেও ক্ষমতায় আসছে, যতবার তারা ক্ষমতায় আসছে এই বাংলাদেশের সমাজকে শুধু দূষিত করছে, বাংলাদেশের সমাজকে দুর্বৃত্তায়িত করছে, বাংলাদেশের জনগণের যত রকমের শান্তি কেড়ে নিয়েছে, তাদের স্বস্তি কেড়ে নিয়েছে। তারা দুর্বৃত্তায়িত করে সমাজকে এবং দেশকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। মানুষের প্রতিটি অধিকার, মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানব অধিকার, ভোটের অধিকার, যেগুলি আমাদের জন্মগতভাবে প্রাপ্য, সবগুলা অধিকারকে তারা হরণ করে তারা কলুষিত করেছে এবং আমাদের এই দেশকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে বের হওয়ার জন্য এখন নতুন করে সংস্কার দরকার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অলরেডি এখন থেকে 7 বছর আগে একটা সংস্কার প্রস্তাব দিয়েছেন, তার নাম ছিল ভিশন 2030, 2030। পরবর্তীকালে প্রায় 1.5 বছর আগে
আমাদের নেতা জনাব তারেক রহমান 27 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছেন, সেটার উপর ভিত্তি করে আরো পর করে গত 6 বা 7 মাস আগে সমস্ত দলগুলোর সাথে কথা বলে একটা আমাদের 27 দফা থেকে 31 দফা দিয়েছে। এই 31 দফা পুরোটাই বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে, বাংলাদেশের মানুষের সমাজ উন্নয়নে, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য। আমি আশা করি ওই সংস্কারের কথাগুলো আপনারা আমাদের যে বিশিষ্ট আলোচক বিন্দু আছেন তাদের থেকে আপনারা শুনবেন। তবে সংস্কার সবসময় একটা চলমান প্রক্রিয়া, কারণ দেশের প্রতিটি নতুন প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি বুদ্ধিমান, বেশি শিক্ষিত, বেশি প্রযুক্তি নির্ভর। সমাজ যতই প্রযুক্তি নির্ভর হবে, সমাজ যতই উন্নত হবে, ততই মানুষের জীবন উন্নয়নের জন্য সমাজের সংস্কার অত্যন্ত জরুরি। কিন্তু এখন যে সংস্কার যে লোকগুলা করতেছে তাদের বহু আগেই আমরা সংস্কারের কথা বলছি। তবে আমরা সংস্কার চাই, কিন্তু সংস্কারের নামে কোন ষড়যন্ত্র আমরা কোনদিন মেনে নেব না। আমরা চাই ন্যূনতম মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য যে সংস্কার দরকার, সে সংস্কার করে অনতি বিলম্বে সব দলের সাথে ঐক্যমত্যে পৌঁছে একটা ইলেকশনের ডেট দিয়ে দিই। আর যদি সেই ডেট দিতে বিলম্ব করে, তাহলে আমরা মনে করব তারা সংস্কার চাচ্ছে না, তারা ষড়যন্ত্র করতেছে। এবং আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে, বগুড়ার এই কৃতি সন্তানের নেতৃত্বে আমরা কোন ষড়যন্ত্র মেনে নেব না। আমরা সব ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে, বাংলাদেশকে মানুষের জীবনমান উন্নত করে বাংলাদেশকে একটা সম্মানিত জায়গায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। অতএব আমি আশা করি আমাদের নেতা, বর্তমানে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, উনি অতি দ্রুত উনি আমাদের ভিতরে আমরা ফেরত আসবে। যখন বাংলাদেশে তারেক রহমান ফেরত আসবে, আমি আপনাদেরকে বলতে পারি বাংলাদেশের মানুষের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমাদের এখন যেটা দরকার সেটা হলো নিজেদের ভিতরে একতা। কোন রকমের আমরা বিভক্তি আমরা চাই না, কারণ আমরা সামনে যে ষড়যন্ত্র যদি করা হয় সেটা মোকাবেলা করে আমরা দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করব, দেশকে গণতন্ত্রায়িত করব, মানুষের জীবন মান উন্নয়ন করব, এবং আমাদের নেতা এসে এগুলো সবই করতে পারবে ইনশাআল্লাহ। তো আমি এটুকু কথা বলেই আমি শেষ করব। আর যদি তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি এই কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই হাসান ভাই একটু উঠে গেছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রশিক্ষণ কর্মশালা 2025 এই পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই প্রশিক্ষণ কর্মশালা আলোচক ভিসি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমাদের বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার